হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী, লিখেছেন তাসনিয়া হোসাইন। ডিয়েগো ফাইল বাড়িয়ে দেয়। একজন এসে দরজা খুলে দেয়। বীর উঠে বসে, এগিয়ে যায় সে তার রাজত্ব বাড়ানোর পথে। বাংলাদেশ, সকালবেলা। ঢাকার কড়া রোদের আলোয় ঘুম ভাঙে বাড়ির সবার, কিন্তু সেই আলো যেন আর আগের মতো উজ্জ্বল নয়। ঈশার মা সাইমা রহমান ডাইনিং টেবিলে নাস্তা পরিবেশন করছে। হালকা রঙের শাড়ি, চোখে ঘুম না ভাঙা ক্লান্তি, তবু হাত থেমে নেই। জীবন তো কারোর জন্য থামে না। সবার প্লেটে খাবার পড়ছে, কিন্তু কারো মনোযোগ সেই দিকে নেই। হঠাৎ করে আসা একটা ঝড় ওদের সারা জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। কই এখন বাড়িতে বিয়ের আমেজ পরিপূর্ণ থাকার কথা, আর কোথায় একসাথে মেয়ে হারানোর কষ্ট। জান্নাতের শরীরটা ইদানিং ভালো চায় না। চোখে ক্লান্তি, চুপচাপ বসে আছে। সাফার বাবা মা ও চট্টগ্রাম শিফট করে গেছে। এই শহরে আনাচে কানাচে তাদের একমাত্র মেয়ের স্মৃতি, এখানে তারা থাকতে পারবে না। সবাই আটকানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কামরুল আহমেদ ট্রান্সফার নিয়ে চলে যান। একটু পর ওপর থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামে আদ্রিয়ান। চোখে গভীর কালি, মুখে বড় হয়ে ওঠা দাড়ি, পোশাক পরিপাটি হলেও চোখে ফাঁকা শূন্যতা। এক সময় যে ছেলেটা প্রাণবন্তর ছিল, আজ তার মুখে অস্থিরতা, হাসি নেই। সাফার মৃত্যুর পর থেকেই সে যেন একটা মৃত আত্মা বয়ে বেড়াচ্ছে। আদ্রিয়ানকে চুপচাপ বেরিয়ে যেতে দেখে সাইমা রহমান ডাকে, আদ্রিয়ান, নাস্তা করে যা বাবা। আদ্রিয়ান মাথা নাড়ে, বলে ক্ষুধা নেই মা, অফিসে দেরি হয়ে যাচ্ছে। তার কণ্ঠে আগের মতো উচ্ছ্বাস নেই, ভেতরের জন্য একটা কুয়াশা গিলে ফেলেছে সব। সবাই চুপ করে থাকে, তাকে চলে যেতে দেখে। ঈশার মা চোখের পানি আটকে রেখে বলে ওঠেন, তোরা তো চলে গেলি, সাথে করে আমার ছেলেটার জীবনের সব সুখ নিয়ে গেলি। তার কণ্ঠ ভারী, ভিতর থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। বেলা করে ঘুম ভাঙে ঈশার। চোখ মেলে তাকাতে সময় লাগে কিছুক্ষণ। তার মাথাটা ভার হয়ে আছে, মনে হচ্ছে যেন ঘুম থেকে নয়, একটা দুঃস্বপ্ন দেখে উঠেছে। উঠে নিজের দিকে তাকাতেই বিছানার চাদরটা গায়ে জড়িয়ে নেয়। জামা কাপড় বেহাল দশা। এক হাত দিয়ে জামার উপরে দুটো বোতাম লাগিয়ে নেয়। মনে করার চেষ্টা করে কি হয়েছে, কিন্তু কিছুই ঠাউর করতে পারে না। ঈশা ধীরে ধীরে উঠে বসে, কাঁধ থেকে চুলগুলো গড়িয়ে পড়ে। চোখে এখনো ঘুম আর বিষণ্ণতার ছায়া। ঠিক তখনই দরজার কাছে দাঁড়ানো ছায়ার নড়চড়ে ওঠে। তিনজন গার্ড, কালো পোশাক, তার মুখে কঠোর নির্লিপ্ততা নিয়ে এগিয়ে আসে। ম্যাম, আপনি ঠিক আছেন? কোনো কিছুর প্রয়োজন হলে জানান। তাদের কণ্ঠে আবেগ নেই, কিন্তু দায়িত্বের ভার আছে। তারা যেন পাহারাদার নয়, একটা সোনার খাঁচার নিঃশব্দ প্রহরী। ঈশা তাকিয়ে থাকে চারপাশে, নরম বিছানা, দামি পর্দা, কিন্তু তবুও যেন একটা শূন্যতা সব কিছু গ্রাস করে আছে। সে ধীরে বলে, না, কিছু লাগবে না। গার্ডরা নিঃশব্দে পেছনে সরে যায়। দরজার পাশে ফের আগের জায়গায় ফিরে দাঁড়ায়। বাইরে পাখিরা ডাকছে, কিন্তু এই ঘরটা এখনো শব্দহীন। ঈশা ধীরে ধীরে উঠে, নিজেকে এক প্রকার টেনে তোলে, যাকে বলে। শরীরে এক রাশ ক্লান্তি, বুকের গভীরে জমে থাকা হাহাকারটা চাপা দিয়ে উঠে পড়ে। শরীরে এই অমানুষটার স্পর্শ লেগে আছে, এটা ভাবতে গা গুলিয়ে উঠছে তার। স্নানঘরে দরজা খোলে, একদম নিঃশব্দে ঢুকে পড়ে। শাওয়ার অন করে নিচে বসে। ঠান্ডার জলের নিচে নিজেকে ধুয়ে ফেলতে চায়। শরীর ওই অমানুষরূপী জানোয়ারের স্পর্শ শরীর থেকে মুছে ফেলতে চায়। এসে জোরে জোরে শরীর ডলে ডলে ঘষে। নিজে নিজে বিড়বিড়িয়ে বলে, তুমি মরে গেলে বলেই বেঁচে গেছো আপু, আমি বেঁচে গিয়েই মরে গেছি। আজ আমাকে এত অসম্মান সহ্য করতে হচ্ছে। কেন আমি সেদিন তোমার সাথে মরে গেলাম না? তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলে? আমাকে নিলে না কেন? এখন আমি কি করব? বলে আহাজারি করতে থাকে ঈশায়া। ঈশাকে অনেকক্ষণ দরজা খুলতে না দেখে গার্ডরা এসে এবার দরজা ধাক্কাতে শুরু করে। ঈশা উঠে নিজেকে সামলে নেয়, কোনো মতে শেষ করে শাওয়ার শেষে গার্ডের এনে দেওয়া পোশাকটা হাতে নেয়। মেক্সিকান ঐতিহ্যবাহী ফ্যাশনের একটি ফ্লোর লেন্থ ফ্রক, যা কোমরে বেল্ট দিয়ে বাঁধা।
ফ্রকটির রং হালকা গোলাপি, ঝরঝরে কাপড়ে বোনানো, সূক্ষ্ম ফুলের এমব্রয়ডারি করা, হাতের প্রান্তে ও ঘাড়ের কাছে লেসের কাজ। আগে ঈশায়া হলে এই জামা তাকে কেউ দিলে সে খুশিতে পাগল হয়ে যেত, কিন্তু এখন এই সব কিছু আর তাকে ছুতে পারে না। অনুভূতিহীন হয়ে গেছে সে। ঈশার ড্রেসটা পরে নেয়, তার শরীরের সাথে জড়িয়ে যেন ড্রেসটার সৌন্দর্য আরও বেড়ে গেছে, যেন সত্য ফোটা নিষ্পাপ একটা ফুটন্ত গোলাপ। আয়নার সামনে এসে দাঁড়ায়, তারপর চুলগুলো শুকিয়ে নেয়। একজনকে বলে, জায়নামাজটা এনে দিতে পারবেন আমাকে? চোখ নামিয়ে গার্ডকে বলতেই সে দ্রুত মাফিয়া এলেনাকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে মাফিয়া এসে তার হাতে একটা নতুন জায়নামাজ তুলে দেয়। ঈশা ধীর পায়ে উজু করে নেয়, তারপর জায়নামাজ পেতে জোহরের নামাজের দাঁড়িয়ে যায়। এই চার দেওয়ালের ভেতর, এই বন্দিত্বের মাঝেও সে খুঁজে নেয় একটু প্রশান্তি, একটু মুক্তি। ভেতরের সব কষ্ট, সব কিছু উগরে দেয় সে মোনাজাতে। 2 হাত তুলে আল্লাহর কাছে। নামাজ শেষ করে সে জায়নামাজ ভাঁজ করতে গিয়ে দেখে একজন গার্ড তার জন্য ট্রে হাতে দাঁড়িয়ে আছে। খাওয়ার সময় হয়ে গেছে ম্যাম, বস আপনাকে সব কিছু টাইম টু টাইম করতে বলেছে। তার কণ্ঠে করা রাশিয়ানি শিষ্টাচার, কিন্তু মুখে সহানুভূতির ছাপ। ট্রেতে রাখা আছে 1 প্লেট মেক্সিকান স্যান্ডউইচ, মেক্সিকান স্থানীয় খাবার, সুস্বাদু আর রঙিন। পাশে 1 গ্লাস ফলের জুসও রাখা। ঈশার খুব খিদে পেয়েছে, কিছু খায়নি সে। এই কয়দিন যাবৎ তার উপর দিয়ে কি ঝড় গেছে সেটা সেই জানে। স্যালাইনের উপরই বেঁচে ছিল সে। খিদের জ্বালায় আর না করেনি। একটা স্যান্ডউইচ নিয়ে আস্তে আস্তে খেতে শুরু করে। নরম রুটির মাঝে ভাজা মাংস আর সবজির স্বাদ যেন মুখে লেগে যায়, কিন্তু 1 কামড় খেতে অজান্তে চোখ বেয়ে গড়িয়ে পড়ে একটা জলকণা। বাবা মাকে কবে দেখেছি শেষবার? কদিন পেরিয়ে গেছে। তারা কেমন আছে তাকে ছাড়া? বাবার কি শরীর ভালো আছে? কে দেয় এখন তাকে নিয়ম করে ওষুধ? আমাকে আস্তে আস্তে ভুলে যাবে। সাফা আপু তো আর নেই। বুকের গভীর থেকে এক অদৃশ্য হাহাকার ছুটে আসে। সে কোনোভাবে পানির চুমুক দিয়ে খাবারটা গিলে নেয়। তখনই আরেকজন মহিলা গার্ড নীরবে তার দিকে ওষুধ এগিয়ে দেয়। আপনার ওষুধ ম্যাম, দয়া করে খেয়ে নিন। ঈশা চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, মাথা নাড়ে না, কোনো শব্দ করে না। ওষুধের দিকে একবার তাকায়, তারপর চোখ ফিরিয়ে নেয়। গার্ড চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর ধীরে ধীরে পেছনে সরে যায়। ঈশা শুয়ে পড়ে এক কোণে, ঘরের আলোর ফিকে। মনে হয় সময় যেন থেমে আছে। সকাল দুপুর না রাত কিছুই বোঝা যায় না। ভিড় যখন কলম্বিয়ায় পা রাখে, তখন সে জানতো এই মাটি শুধু রক্তে ভেজা না। এই মাটির নিচে চাপা পড়ে আছে কোটি টাকার কোকেন, আর উপরে বসে আছে সেই সব ড্রাগ লর্ড যারা কাউকে ভয় করে না, শুধু ভয় পায় শক্তির। আর আজ সেই শক্তির নতুন নাম হবে ভির আলভারেজ। ভির এসেছিল তার উদ্দেশ্য হাসিল করতে, কিন্তু সেটা এত সহজে হওয়ার না। এজন্য তাকে দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এটা তার অনেক দিনের স্বপ্ন, অনেক মাসের পরিকল্পনা, অনেক সময় ইনভেস্ট করেছে ভির এই প্রজেক্টে। কিন্তু অন্য সব মিশন ভির সহজভাবে নিলেও এটাই তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। এর কারণ ছিল ভিরের অন্যমনস্কতা। সে কিছু নিয়ে খুব ডিস্টার্ব ছিল, আর এজন্যই সে হুটহাট রেগে যায়। কাজগুলো এলোমেলো হয়, এর ফলে অনেক বড় একটা কাহিনী ঘটে যায়। ভিরের অনেক সৈনিক মারা পড়ে। নিকো ভিরের এই পরিবর্তনগুলো ভালোভাবেই লক্ষ্য করেছে। ভির নিজের সব ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে কাজে মনোযোগ দেয়, কিন্তু দিন শেষে ঘুরিয়ে ফিরে তার মস্তিষ্ক জুড়ে চলে ওই রমণী, সেদিন তার চোখ, সেই চেহারা। ভির এই কাজ শেষ না করে ফিরতেও পারবে না, তাই দ্রুত সব কিছু করার জন্য প্রস্তুতি নেয়। প্রথমে সে কলম্বিয়ার 3টি প্রধান কোকেন প্রোডাকশন জোন, পুটুমায়ো, নারিনো এবং নর্তে ডেল ভ্যালি, এই জায়গাগুলোর উপর নজর দেয়। প্রতিটি জায়গা এক একটা ড্রাগ লর্ডের নিয়ন্ত্রণে।
এদের নাম বললে সিআইএও চুপ হয়ে করে যায়। বীর জানে প্রথমে তাদের তথ্য চাই, পরে তাদের মাথা। নিকো একটা লোকাল ফার্মের আড়ালে গড়ে তোলে তার কেমিক্যাল ফ্যাক্টরি। আসলে সেটাই ছিল তার ইনফরমেশন হাব। সেখান থেকে বের হয় এক একটা নাম, এক একটা ট্রাক রুট, এক একটা প্রোডাকশন হাবের ম্যাপিং। কোনো রাতে মাল পাচার হয়, বীর সব জেনে নেয়। আর তখনই শুরু হয় নিঃশব্দ ছোবল। একটা ল্যাব রাতের আধারে বিস্ফোরণে উড়ে যায়, এক ডিলারের গাড়ি গিরিখাতে পড়ে যায়, এক হাই লেভেলের ডিলার হঠাৎ নিখোঁজ। এই সব কিছুর পিছনে ছিল বীর, যা সবার অজানা। আগুন দিয়ে আগুন নিভানো কোকেন বসদের মধ্যে বিভেদ ছড়াতে থাকে বীর। এক দলকে সে বলে আরেক দলের তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আরেক দলের লোকদের ধরে বলে তোমার বসকে আমি শেষ করব, তুমি পাশে থাকলে তুমি বাঁচবে। এভাবেই টাকা দিয়ে সবাইকে কিনে নেয় সে। এই গেমে বীর কারো ঘর নিয়ে ভাঙে না, সবাইকে দিয়ে নিজেরাই নিজেদের শেষ করায়। মেঘে ঢাকা আকাশের নিচে এক বিশাল কোকেন ল্যাবের সামনে দাঁড়িয়ে আছে বীর, হাতে সিগারেট, চোখে কোনো তাড়া নেই। তবুও তার আশেপাশে সবার হৃদস্পন্দন দ্বিগুণ। বীরের চোখের ইশারায় এক একটা গ্রুপ ধ্বংস হয়ে যাচ্ছে। এখন সে নিজে এক একটা টেরিটরিতে গিয়ে মালিক হিসেবে প্রস্থান নিচ্ছে। লোক তার ভয়ে রাত্রে ঘুমায় না। দুইটা গ্যাং শেষ করে দিয়ে এখন সে একদম শেষ লেভেলের উপর ছাপ দিয়ে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা এক চাষি মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, আমরা আপনার লোক, এখন থেকে শুধু আপনার প্রোডাকশনই করব। বীর তার দিকে তাকায় না, শুধু বলে সব জায়গায় আমার লোক থাকবে, যাতে কেউ ভুলেও বেইমানির সাহস না পায়। দিনের পর দিন, রাতের পর রাত পেরিয়ে গেলে ঈশার ঘরে সূর্য কবে উঠেছে জানে না সে। ঘরটা যেন এক বিশাল বহুল অনামিশা। চারপাশে 6 জন গার্ড, প্রতিটা ইঞ্চিতে সিসিটিভি, আর ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা আরও 3 জন। রুমের বাইরে আর পুরো বাড়ি জুড়ে হাজারো গার্ড। এখানে রোবোটিক জীবনযাপন। ঈশার দম বন্ধ হয়ে আসে। বাঁচতে চায় না সে, কিন্তু মরতেও পারবে না। তার এক জীবনের সাথে সাথে তার পরিবারের সবার জীবন চলে যাবে জানে সে, কিন্তু এরপরও সে মানতে পারে না। রাগে, কষ্টে, দুঃখে দেওয়ালে মাথা ঠুকে নিজেকে আঘাত করার চেষ্টা করেছে বহুবার, করেছেও। করার নজরদারিতে থাকার কারণে বড় কোনো ধরনের ক্ষতি না হলেও আঘাত পেয়েছে অনেক। এখানে শুধু মাফিয়া এলেনা একটু মানবিক, যিনি খাবার আনেন, সব সময় ওষুধ আনেন, কখনো কখনো কথা বলেন, ঈশাকে বোঝানোর চেষ্টা করেন। আর ঈশার জীবন বন্দির মতো চলতে থাকে। রুম থেকে বের হওয়ার পারমিশন নেই তার। একটা মুহূর্ত একা থাকতে পারে না, সবসময় চারপাশে লোকজন থাকেই। ঈশা ঘুমানোর পরও ওরা দাঁড়িয়ে থাকে, সবসময় নিজের দায়িত্বে নিয়োজিত তারা, কাজে কোনো গাফিলতি দেখায় না। ঈশার দম বন্ধ হয়ে আসে এখানে, পাগলামি করে মাঝে মাঝে। বাবা মা এর কথা যখন খুব বেশি মনে পড়ে, তখন আর নিজেকে সামলাতে পারে না। অনেকবার নিজেকে আঘাত করেছে, কিন্তু মারিয়া ওকে বারবার বোঝায়, বীরকে তুমি চিনো না, ওর কথার অমান্য করলে ও সব কিছু ধ্বংস করে ফেলবে, তোমার ফ্যামিলির কাউকে আস্ত রাখবে না। তোমার জীবন তো আর শেষ হয়ে গেছে, তুমি মরে গেলেও তোমার ফ্যামিলির কাউকেও জীবিত রাখবে না। তাই নিজের জন্য না হলেও নিজের পরিবারের কথা একটু চিন্তা করো। দিন দিন ঈশা আরও দুর্বল হয়ে যাচ্ছে। আগে থেকে শুকনো ছিল, এখন শরীরে হাড় গোনা যাবে এরকম অবস্থা। ঈশা বসে আছে জায়নামাজে, নামাজ পড়ে চোখের কোণ ভিজে আছে। নিজের জন্য না, সাফা, মায়ের, ভাইয়ের, বাবার মুখটা মনে পড়ে যায়। ঈশা প্রতিদিন রোজা রাখে, ইফতারে শুধু পানি খায় ঈশা। সেহরিতে শুকনো একটা রুটি মুখে দেয়, কোনো মতে গিলে নেয়, যেন অন্তত রোজাটা রাখতে পারে। এভাবেই না খেয়ে সে নিজেকে শেষ করে দিবে। ওই জানোয়ার যদি আবার এসে যায়। ঈশা শুধু এই প্রার্থনা করে ওই নরপশুটা আসার আগে যেন সে মরে যায়। দিন যাচ্ছে, বীর শক্তি গড়ছে, ঈশা ভেঙে পড়ছে। কলম্বিয়ার বীর নিজের প্ল্যান নিখুঁত করে সাজিয়ে চলেছে। প্রতিটা এলাকা এখন তার পায়ের নিচে। কোথাও CIA আছে, কোথাও DEA।